সপ্তম এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি কুটকে যখন সে অনেক ছোট ছিল আর সে তার গ্রামে এদিক ওদিক দৌড়াচ্ছিল তখন সে এক জায়গায় একটি মেয়ে দেখে সে তার সাথে কথা বলতে শুরু করে বলে তুমি তো সেই মার্চেন্টের মেয়ে তাই না তো তুমি এখানে কি করছো আর তোমার নাম কি কিন্তু ওই মেয়েটা কোর্টের কোনো প্রশ্নের উত্তর দেয় না যার জন্য কোর্টের অনেক খারাপ লাগে এমনকি সে কান্না করতে যাচ্ছিল তখন মেয়েটা বলে আমার বাবা বলেছেন এই গ্রামের লোকেদের সাথে কথা বলবেন কারণ ওরা বেশ অদ্ভুত হয়ে থাকে আমার নাম হিলগার্ড আর আমি তোমার সঙ্গে কথা বলছি না আমি নিজের সঙ্গে কথা বলছি তখন কুড ওকে রেসপন্স দিতে দেখে খুশি হয় আর তারপর ওদের দুজনের অনেক ভালো বন্ধুত্ব হয় এরপর ওরা ঘুরতে ঘুরতে জঙ্গলে চলে যায় হঠাৎ হিলগার্ড জঙ্গলে কিছু বেরি দেখে খুশি হয়ে খায় কিন্তু সেগুলো বিষাক্ত ছিল সেই কারণে সে সেখানেই অসুস্থ হয়ে পড়ে এটা দেখে কুড ভয় পেয়ে তার কাছে আসে আর বলে এগুলো তো বিষাক্ত বেরি ছিল আমার দ্রুত কিছু করতে হবে তারপর সে আশেপাশে কিছু পাতা আর ফুল তুলে এগুলো পিষে ওষুধ তৈরি করতে শুরু করে তারপর সেই ওষুধ নিজের মুখে নেয় আর ঠিক তখন সে ওষুধ তার মুখ থেকে হিল ড্যাগার্ডের মুখে দিতে গিয়েছিল তখনই কুডের চোখ খুলে যায় আমরা বুঝতে পারি যে এই সবকিছু তার ছোটবেলার কিছু স্মৃতি ছিল তারপর সে মনে মনে বলে এটা তো শুধু একটা স্মৃতিই ছিল আর এরপর অনেক বছর কেটে গেছে ওখানেই তারা সবাই বসে অন্য একটা গ্রামে যাচ্ছিল কারণ তাদের ডাকা হয়েছিল এরপর পরের দৃশ্যে তারা সেই গ্রামে পৌঁছে আমরা তখন জানতে পারি ওই গ্রামে পানির খুবই সমস্যা ছিল সেখানে পানির পরিমাণ অনেক কম যার কারণে ফসল ঠিক মতন জন্মাতে পারছে না আর লোকেরাও ভালোভাবে জীবনযাপন করতে পারছে না ইউলিশিয়া যখন এই সমস্যাটা একটু গভীরভাবে দেখে তখন সে জানতে পারে পাশের শহরে অনেক বড় একটা পানির স্টোরেজ আছে সেখানে এক ব্যক্তি বলে আমরা পাশের শহরের সাথে অনেক বেশি দর কষাকষি করার চেষ্টা করেছি কিন্তু তারা আমাদের পানি দিতে রাজি নয় এই কারণেই আমরা আপনার অ্যাটেলিয়ারের সাহায্য চাইছি যাতে আপনারা ওদের বোঝান যাতে ওরা আমাদের পানি দেয় এরপরের সিনে ইউলিশিয়া কথা শেষ করে ওদের কাছে যায় কিন্তু সেখানে শুধু ডানজোই ছিল সে বাকিদের সম্পর্কে জিজ্ঞেস করে ডানজো বলে সবাই ওই পাহাড়ে অপর চলে গেছে তারপর ইউলিশিয়া বাকিদের কাছে চলে যায় সেখানে তাদের শহরের চিপ ছিল সেই ইউলিশিয়াকে দেখে কাঁদছে আর বলছে প্লিজ আমাদের পানি পৌঁছে দিতে সাহায্য করো ইউলিশিয়া তাকে শান্ত করে বলে চিন্তা করো না আমি কিছু না কিছু করে ফেলবো তখন তাদের কাছে দুজন লোক আসে আর খুব বেশি চিন্তিত অবস্থায় বলে চিফ দ্রুত আমাদের সঙ্গে পাহাড়ের শীর্ষে চলুন ওখানে কিছু একটা ঘটেছে ওই কথা শুনে ইউলিশিয়া খুবই অবাক হয়ে যায় এরপরের দৃশ্যে ইউলিশিয়া যখন পাহাড়ের শীর্ষে পৌঁছায় তখন সেখানে একটা বিশাল জলাশয় দেখে সে আরো বেশি বিস্মিত হয় তারপর আমরা জানতে পারি যে এই জলাশয়টি আর কেউ না কুট নিজে তৈরি করেছে এমনকি ওর জানাও ছিল না যে এই গ্রামের মানুষজনের পানি নিয়ে সমস্যা হচ্ছে কিন্তু সে এখানকার কাজও করে ফেলেছে তারপর ও ইউলিশিয়ার কাছে এখানকার লোকজনের সমস্যাগুলো জিজ্ঞেস করতে শুরু করে তখনই দুজন লোক সেখানে এসে পানি দেখে খুব খুশি হয় আর ইউলিশিয়াকে ধন্যবাদ দিতে থাকে ইউলিশিয়া তাদের থামিয়ে বলে তোমরা এসব করো না আর কুড এটা দেখতে পেয়ে অনেক খুশি হয়েছিল যে ইউলিশিয়া ওদের সমস্যার সমাধান করে দিয়েছে কিন্তু সে নিজেও জানতো না যে আসলে সাহায্যটাও নিজেই করেছে এরপর ওদের কাজ শেষ হয়ে যায় আর তারা আবার তাদের শহরের দিকে যেতে শুরু করলো লোকেরা গিফট হিসেবে ওদের অনেক রকমের ডিমও দিয়েছিল কুড বলছিল এগুলো দিয়ে আমরা অনেক ভালো খাবার বানাতে পারি কিন্তু একটু দাঁড়াও লিসে তো এখানে নেই সে কোথায় ইউলিশিয়া বলল ওর কাজ আছে ও লর্ড টাইকনের সাথে দেখা করতে গিয়েছে অন্যদিকে আমরা লিসার অ্যালফ্রেডকে দেখতে পেলাম যারা টাইকনের প্রাসাদে খাচ্ছিল আর তারা অনেক রকমের আলোচনা করছিল কিন্তু লিসের টাইকনের ব্যাপারে ভালোই জানতো সে মনে মনে বলে টাইকনের কাছে অনেক বেশি পাওয়ার আছে একদম একটা ডিউকের মতো আর সে আমাকে এখানে ডেকেছে যাতে আমাকে ইমপ্রেস করতে পারে যাতে আমার প্রিন্সেস হওয়ার যে ক্ষমতা সেটা তার কাছে চলে যায় কিন্তু আমি এমন কিছু হতে দিতে চাই না আমি তোমাকে ভালো করে চিনি তখন টাইকন বলে আমি শুনেছি তোমাদের কাছে একটা ম্যাজিক স্টোন আছে যা 500 মিটার রেডিয়াসের মধ্যে সব মনস্টারকে সহজে মারতে পারে লিসে মনে মনে ভাবছে তাহলে এখন এইটা অ্যাটেলিয়ারের মাস্টারের ইনফরমেশন জানতে চাইছে কিন্তু আমি তাকে সেটা দেব না আর তারপর সে বলছে এইসব তো শুধু গুজব ওগুলোর উপর বিশ্বাস করো না তখন ওখানেই সে মনে মনে ভাবছিল আমি কোর্টের ব্যাপারে একটাও ইনফরমেশন তাকে দেব না তখন টাইকন বলে আমি ভাবছি তোমাদের অ্যাটেলিয়ার মাস্টারকে নিয়োগ দিব এটা শুনে লিসা অনেক অবাক হয়ে গেল মনে মনে ভাবছিল এটা হলে তো কোর্টের সত্য সবাই জানতে পেরে যাবে এমনকি কোর্ট তো নিজেও জানে না যে সে আসলে অ্যাটেলিয়ার মাস্টার তখন লিসে একটু বিরক্ত হয়ে এ ব্যাপারে মানা করতে শুরু করলো কিন্তু সেটা শুনে টাইকন বলে অ্যাটেলিয়ার মাস্টারের কাছে এত শক্তি নেই যে ও সবার সামনে আসতে পারে বা হয়তো ওর কাছে সাহস নেই এটা শুনে লিসে একটু রেগে যায় আর বলে অবশেষে তুমি কি ভেবেছো আমাদের অ্যাটেলিয়ার মাস্টার খুবই সাহসী আর খুবই পরিশ্রমী ও এই দেশের সবচেয়ে ট্যালেন্টেড মানুষ কিন্তু
তারপর সে বুঝতে পারে যে ও একটু বেশি কথা বলে ফেলেছে। আর তখন টাইকন খুশি হয়ে হাসতে শুরু করে আর বলে, তাহলে সিদ্ধান্ত হলো আমি অবশ্যই অ্যাটেলিয়ারের মাস্টারকে নিয়োগ দিব। এখন পরের সিনে লিসে ইউলিশিয়াকে সবকিছু বলছিল। তখন ইউলিশিয়া জিজ্ঞেস করে, অবশেষে তুমি কি করেছো? লিসে বলে, আমার আর কোনো উপায় ছিল না, আমি কি করতাম? ও কুটকে নিয়ে খারাপ কথা বলছিল, তাই আমি আর ঠান্ডা থাকতে পারিনি। তারপর কুটের কথা মনে পড়ল, সে তো কোথায়? ইউলিশিয়া বলে, আমাদের কাছে কিছু ডিম ছিল আর তার মধ্যে একটা ডিম ফোটার মতো হয়েছে, তাই কুট তার যত্ন নিচ্ছে। তারা এমন কথা বলছিল, তখন কুট চিৎকার করে বলল, এই ডিমটি ফুটতে যাচ্ছে, দ্রুত এখানে এসো। তারপর ইউলিশিয়া আর লিসে যখন ওকে দেখে, তখন তারা অনেক বেশি শকড হয়ে যায়, কারণ ওই ডিম থেকে একটা ছোট্ট মেয়ে বেরিয়ে এসেছে, যেটা অনেকটা কুটের মতো দেখাচ্ছিল। পরের সিনে সবাই এক জায়গায় বসে মিটিং করতে শুরু করে, আর আমরা জানতে পারি ওই মেয়েটা বয়স 3 বছরের এবং ও ওইভাবে ডিম থেকে বেরিয়েছে। তখন ছোট্ট মেয়েটা কুটকে দেখেই পাপা পাপা বলে, যা শুনে সবাই অনেক বিস্মিত হয়ে যায়। তখন ইউলিশিয়া বলল, কুট, মানুষের বাচ্চারা ডিম থেকে বেরোয় না, আর এটা ডিম থেকে বেরিয়েছে, অর্থাৎ এটা কোনো এক ধরনের মনস্টার হতে পারে। কুট শক খেয়ে যায়, বলে, মানে এই মেয়েটা বড় হয়ে একটা মনস্টার হতে উঠবে আর আমাদের সবাইকে মেরে ফেলবে? ইয়ালিশিয়া বলে, হ্যাঁ, এমন হতে পারে, এই জন্য ওকে আমাকে দিয়ে দাও। কুট বলে, শেষমেশ তুমি এর সাথে কি করতে যাচ্ছ? ইউলিশিয়া বলে, আমি একে মেরে ফেলবো। আর তারপর সে কুটের কাছ থেকে মেয়েটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কুট তাকে থামিয়ে দেয়, বলে, এমন করো না। আর কুট একটু আবেগভ্রমণ হয়ে ওঠে, বলে, এটা কোনো মনস্টার না, আমি একে পালবো, প্লিজ একে মেরো না। ইউলিশিয়া তখন বেশ কনফিউজড হয়ে গিয়েছিল, কিন্তু তখনই ওই ছোট্ট মেয়ে ইউলিশিয়ার মুখ ধরে বলে, মামা। এটা শুনে ইউলিশিয়া অনেক বেশি অবাক হয়ে যায় আর নিজেকে আর কুটকে এক পরিবারের মতো কল্পনা করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই লিসে অনেক জেলাস ফিল করে এবং ইউলিশিয়ার কাছ থেকে মেয়েটিকে নিজের কাছে নেয়, আর ওই মেয়েটি লিসেকে দেখেও মামা বলে। লিসে এটা শুনে এত বেশি খুশি হয়ে যায় যে সে ফ্রিজ হয়ে যায় এবং হাত থেকে বাচ্চাটিকে ফেলে দেয়। ঠিক তখনই সিনা তাকে ধরে ফেলে, আর সিনাকে দেখে ওই মেয়েটি বলে, আপু। তখন ইউলিশিয়া পর আবার ওই মেয়েটিকে নিতে চাইল, কিন্তু তখনই কান্স তার হাত ধরে, বলো, ওকে মেরো না, আমরা সবাই ওকে পালন করব, তুমি চিন্তা করো না, আমরা সবাই ওর যত্ন নেব। আর সবাই এর জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। কুট তো এটা দেখে অনেক খুশি হয়ে গেল। ইউলিশিয়া এখনো অনেক কনফিউজ ছিল, কিন্তু তখন সে ওই বাচ্চার মুখের দিকে তাকায়, আর ওর কিউট হাসি দেখে ইউলিশিয়া মুগ্ধ হয়ে যায় আর বলে, ঠিক আছে, হ্যাঁ, তুমি ওকে রাখতে পারো। তখনই লিসে আসে, বলে, এখন আমাদের ওর একটা নাম রাখতে হবে। পরের সিনে আমরা দেখি সবাই ওই বাচ্চার নাম রাখার জন্য প্রস্তুত ছিল। লিসে বলছে, এটা আমার আর কুটের মেয়ে, তাই এর নাম আমাদের নামের সাথে মিলিয়ে রাখতে হবে। ইউলিশিয়া বলে, স্বপ্ন দেখা বন্ধ কর। তারপর সে কুট আর তার নামের সাথে মিশিয়ে মিলিয়ে একটা নাম বলতে লাগলো। নাম বলতে বলতে তাদের দুজনের মধ্যে একটু ঝগড়া শুরু হয়ে যায়। ঠিক সেই সময় ছোট্ট মেয়েটা ঘুম থেকে উঠে বলে, মামি, তোমরা কি ঝগড়া করছো? এটা দেখে দুজনেই মেয়েটার কাছে এলো, তাকে ধরে বলল, না না, আমরা ঝগড়া করছি না। আর এটা সব কুটও দেখতে পেয়েছিল। ও মনে মনে ভাবছিল, বাচ্চাটির কারণে এখানে ঝগড়া হচ্ছে না, আর ও সবাইকে একসাথে রেখে এগিয়ে নিয়ে যাচ্ছে। ও একটা মিস্টিরিয়াস মেয়ে, তো কেননা আমরা ওর নাম রাখি আকুরি। আর বাচ্চাটিও আকুরি নাম শুনে খুব খুশি হয় আর আকুরি আকুরি বলতে থাকে। এখন পরের সিনে রাত হয়ে গেছে আর ইউলিশিয়া আকুরিকে নিয়ে ঘুমাচ্ছিল। তখনই এক সোলজার আসে আর ইউলিশিয়া ওকে আকুরির চুল আর লালা থেকে স্যাম্পল দেয়। তারপর মনে মনে বলে, মিমিকো এটা টেস্ট করবে, কারণ এখনো আমাদের জানা নেই এই বাচ্চা মেয়েটা কতটা বিপজ্জনক। পরের দিন সকালে আমরা দেখলাম কুট এক রাতে আকুরির জন্য দারুণ একটা খেলার ঘর বানিয়ে ফেলেছে। আর ওদিকে ইউলিশিয়া ভেতরে ভেবে বলছে, আমি তো কুটকে এই ঘর বানাতে বলেছি, এখানে তো একটা জানালাই নেই, এটা একদম একটা জেলখানার মতন। ফলাফল না আসা পর্যন্ত আমাদের ওকে এভাবেই রাখতে হবে। আমাদের মাফ করো কুট, কারণ আমি তো তোমাকে এভাবে বানাতে বলেছিলাম। আর আকুরি তো খেলনাগুলো পেয়ে দারুণ খুশি, এগুলো নিয়ে খেলা করতে থাকে। তখন ইউলিশিয়া বলে, সিনা আকুরির খেয়াল রাখবে, আমরা দুজনে কাজ শেষ করে আসছি। আকুরি তাদের কাছে আসলো আর বলল, মামা পাপা, আপনি কি আমাদের সঙ্গে খেলবেন না? ইউলিশিয়া বলল, না, আমরা কাজ শেষ করে তাড়াতাড়ি তোমাদের সঙ্গে খেলতে আসবো, তুমি এখানেই থেকো আর দিদিকে বিরক্ত করো না। পরের সিনে তারা দুজন গাড়িতে বসে কাজের জন্য যাচ্ছিল, কিন্তু তখনও কুটের মন খারাপ ছিল। এটা দেখে ইউলিশিয়া বলল, কুট, তাড়াতাড়ি কাজ শেষ করে আকুরির সঙ্গে খেলবো। এটা শুনে কুট একটু খুশি হয়ে যেতে থাকে, কিন্তু তখনই কিছু আওয়াজ শোনা যায়। সেটা শুনে তারা একটু অবাক হয়ে গাড়ি থামায়, কিন্তু যখনই তারা গাড়ির ভিতরে চেক করে সেখানে আকুরি ছিল। এটা দেখে তারা সবাই অনেক বেশি শকড হয়ে যায়। তারা আকুরির কাছে জিজ্ঞেস করে, তুমি আসলে এখানে কি করে এলে? তখন আকুরি বলে, আমি জাম্প করে এখানে চলে আসলাম। অন্যদিকে সিনা আকুরিকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছিল। ঠিক তখনই ওখানে সেই সোলজার এসে স্যাম্পেলের রিপোর্ট দিতে চায়, কিন্তু ওখানে কুট ছিল বলে সেই সোলজার তার লুক পাল্টিয়ে ফেলে। ইউলিশিয়া তখন বলে, ওখানে একটা লোক আছে, আমি ওর কাছে গিয়ে খবরটা দিয়ে আসি যে আকুরি আমাদের সঙ্গে আছে। তারপর সে ওখান থেকে চলে যায়। ওর যাওয়ার পর কুট মনে মনে ভাবছিল, আগের দিন ইউলিশিয়া
আকুরিকে মারতে চেয়েছিল কারণ সে আমাদের সবার জন্য ভালো চেয়েছিল, কিন্তু আমি ওর উপর একটু বেশি চিৎকার করে ফেলেছিলাম। আমাকে এমনটা করা উচিত হয়নি। তারপর ইউলিশিয়া কুটের কাছে এসে বলে, কুট, আমাদের ওর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, ওকে ভালোভাবে লালন পালন করতে হবে। কুট তখন বলে, হ্যাঁ, তুমি একেবারে ঠিক বলেছ। কিন্তু হঠাৎ ওখানে এক বৃদ্ধ লোক এসে পড়ে এবং বলে, তোরা ট্রাভেলিং হিরো, এখানেই এসে গিয়েছিস, তোদেরই ডেমন লর্ডকে হারাতে হবে আর এই জগৎটাকে বাঁচাতে হবে। ওই বৃদ্ধ লোকের কথা শুনে কুট আর আকুরি দুজনই সিরিয়াস হয়ে যায় আর বলে, হ্যাঁ, আমরা আমাদের জীবন দিয়ে লড়াই করব। তাদের এতটা সিরিয়াস দেখে ইউলিশিয়া তো অবাক হয়ে গেল, ভাবলো এই লোকরা কি করতেছে আর এখানে আসলে কি চলছে। আর এর সঙ্গে আমাদের এপিসোড 7 শেষ হয়ে গেল।